তুমি যে চেয়ারে বসে আছো সেই চেয়ারে তোমার প্রাক্তন দুর্নীতির অভিযোগে কারাবন্দী। নিয়োগও হবে, আমি তোমাকে বলছি। মুখ্যমন্ত্রী আমাদের অনুমতি দিয়ে দিয়েছেন, হ্যাঁ, আমরা এগিয়ে যেতে বলেছেন, আমরা কাজটা করব। প্রাইমারি নিয়োগ কিন্তু হয়ে গেল। জাস্ট চাকরিটা জয়েন করতে যাবে সেই সময় একটা মামলা। তোমার ডিপার্টমেন্ট তুমি কিভাবে দেখছো এটা? এগুলোর ক্ষেত্রে আমাদের নিজস্ব বরলিন আমাদের আবিষ্কার করতে হচ্ছে। যার মামলা করার ইচ্ছে হচ্ছে আমি তো তার আটকাতে পারবো না। মমতা বন্দ্যোপাধ্যায় ওদের চাকরি দেবেন। ওদের চাকরি দেবেন মানে কাদের? যারা ন্যায্য চাকরি প্রার্থী। আন্দোলন করলেই কিন্তু চাকরি পেয়ে যাওয়া পাওয়ার কোনো অধিকার জন্মায় না। কিন্তু তোমার দলের নবীন প্রবীণ বিতর্ক আছে, তুমি কার দিকে? নির্দিষ্ট দিকে তুমি বলতে পারবে? আমি এইদিকে, আমি তো কনসাল্টিং এডিটর এখন। হ্যাঁ তুমি আর আমি এই মুহূর্তে ফিল্ম ডিরেক্টরকে বিজেপি যে ট্রেন্ডটা সেট করলো এখানে, রাজনৈতিক লোক মানেই চোর, দুর্বৃত্ত এবং খারাপ, কথাই বলতে জেলে পড়ো। তো মহাকালের ঘন্টা তো বড় নির্মম, বড় নিষ্ঠুর। মমতা ব্যানার্জি বলেই এইরকম ভাবে এখনো মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা জায়গায় অ্যাড্রেস করছে অভিষেককে। ওর গ্রুমিং এবং ওর ম্যাচিউরিটি এবং ওর এই আশ্চর্য বিবর্তন, এভলিউশন, এইটা দেখে আমি মানে চমকিত। সৌগত রায় অত্যন্ত দক্ষ, যোগ্য, কিন্তু একটু বয়স হয়ে গেছে বলে দমদমের মানুষ ব্রাত্য বসুকে সংসদে চাইছে। নানা রকম কানাঘুষো আসছে দমদম থেকে। সমস্ত গুজব মিথ্যা। বাম আমলে যে কোনো সময় মানে মানুষের উপর গুলি চলেছে। আমরাও কিন্তু বড় বড় ঘটনা আমাদের সরকারকে ফেস করতে হয়েছে, আপ টু সন্দেশখালী। মানুষের উপর কিন্তু গুলি চলেনি। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ প্রতিদিন .in, সঙ্গে আমি কুণাল ঘোষ এবং সংবাদ প্রতিদিনের কনসাল্টিং এডিটর কুণাল ঘোষ। অন্য কোনো পরিচয় এই সময়টা মনে রাখবেন না। একজনের মুখোমুখি আমরা হচ্ছি কিছুক্ষণের মধ্যেই, কয়েক সেকেন্ডের মধ্যেই। নানা রকম শেড আছে সেই ক্যারেক্টারে, অল্প সময়, তবু প্রত্যেকটা শেডকে আমরা স্পর্শ করার চেষ্টা করব। যা যা প্রশ্ন আছে উত্তর নেওয়ার চেষ্টা করব। ভূমিকা পরে করব। প্রথমে বলি, আমাদের সঙ্গে রয়েছেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, যিনি একাধারে নমস্কার নাট্যকার, অভিনেতা, পরিচালক, ঔপন্যাসিক, জনপ্রতিনিধি এবং আমাদের একজন সহনাগরিক। ব্রাত্যর সঙ্গে কথা বলবো। ব্রাত্য, প্রথম কথা, এই যে এতগুলো পরিচয়, ব্রাত্য বসু মানে প্রথমেই নাটক, ব্রাত্য বসু মানে হুব্বা, এখন হুব্বা চলছে এবং হুব্বা লোকে একদম রমরম করে দেখছে। এই যে পরিচালক, নাট্যকার, ঔপন্যাসিক, রোববারে ধারাবাহিক বেরোচ্ছে, এই গোটা যে জিনিসটা, তার সঙ্গে তুমি দমদম থেকে বিধায়ক, তার সঙ্গে তুমি মন্ত্রী, তার সঙ্গে প্রশাসনিক নানা বিষয়, তার সঙ্গে নানা নিয়োগ ইত্যাদি, নানা জট এবং বিতর্ক। তোমার কোন সত্তাটা তুমি সব থেকে বেশি এনজয় করছো এই মুহূর্তটা? এই যে খোলা ময়দান, সাহেবরা একটা জিনিস তৈরি করেছিল বটে। এই ময়দানের মধ্যে এই মুহূর্তে তোমার সঙ্গে দাঁড়িয়ে আমার বন্ধু, অন্য পরিচয়গুলো তিনি ভুলে যেতে বললেন, কিন্তু তিনি শুধু সাংবাদিক নন, তিনি প্রাক্তন সাংসদ, তিনি দুর্ধর্ষ রিপোর্টার, সাংবাদিক, ঔপন্যাসিক, ফিচার রাইটার, ইদানিং পলিটিক্যাল মেমোয়ার্স যেগুলো লিখছেন সেগুলো তুলনায় সব মিলিয়ে ছোট গল্পকার। বলা যায় না, এরপর হয়তো নাটকও লিখতে শুরু করতে পারি। খুব বিপদে পড়ে যাবো তখন আমি। আমরা রয়েছি ব্রিগেডে, ব্রিগেড ময়দানে। এপাশে সেই সুউচ্চ কলকাতার সেই বাড়ি, ওপাশে ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং আমাদের সামনাসামনি ফোর্ট উইলিয়াম। ব্রাত্য, প্রথম কথা, হুব্বা, এই যে একদম তুমি একটা ছক ভাঙা একজন গ্যাংস্টারের তাকে কেন্দ্র করে এই ছবিটা করে দিলে এবং সেখানে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতাকে যেভাবে আনলে, দর্শক তো ধন্য ধন্য করছে। না, আমি তো দেখো, তুমি আমার সঙ্গে আগেও কথা বলেছো একটা ছবি নিয়ে, আমি তুমি একসময় বসেওছি, সেটা আমার করার খুব ইচ্ছেও আছে পরবর্তী ক্ষেত্রে। আমি তো চেয়েছি যে বাংলা সিনেমা, বাংলা থিয়েটারের মতোই একটা সোশ্যাল, একটা সামাজিক হ্যাপেনিং হোক। হ্যাঁ, যেভাবে রাজনীতি সব গ্রাস করে নিয়েছে এবং প্রাক বিশ্বায়ন যুগে একটা ইন্ডিভিজুয়াল থিয়েটার বা ইন্ডিভিজুয়াল সিনেমা যে অ্যাটেনশন পেত, যে সমাদর পেত, এখন ওটিটি যুগ। তুমি হয়তো সন্ধ্যে 6:30টায় আমি একাডেমিতে থিয়েটার হচ্ছে বা 4:30 আমার নন্দনে সিনেমা শুরু হচ্ছে, সেই সময় হয়তো হাজার হাজার সিনেমা ওটিটিতে লঞ্চ করছে, সেই সঙ্গে হাজার হাজার সিরিয়াল টেলিভিশনে চলে আসছে, প্রায় সুনামির মতো আমাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। সেখানে
অ্যাটেনশন মানুষের কমে যাচ্ছে। মানুষ, তুমি তো খবরের কারবারি, মানুষ কতক্ষণ তুমি যদি ফিচার, এখন কি মানুষের পড়ার ধৈর্য আছে? না, প্রায় নেই, প্রায় নেই। ছোট খবর পড়ে মূল বিষয়টা জেনে বেরিয়ে মূল বিষয়টা জেনে বেরিয়ে যাও। কিন্তু শিল্প তো ওইভাবে হয় না। তুমি জানো, তুমি নিজে লেখো, তুমি একটা উপন্যাস কি ওইভাবে একটা সামারি করতে পারো তুমি, তারপরে অন্তত সেই উপন্যাসটা নয়, অন্তত সেই উপন্যাসটা নয়। তাহলে এই যে একটা প্রায় একটা সুনামির মতো একটা এই যে ঝাঁপিয়ে পড়ছে আমাদের উপর, এত সিনেমা, এত সিরিয়াল, এত সিরিজ, কোনটার নাম দিচ্ছে মার্ডার থ্রিলার, কোনটা অমনাস মিস্ট্রি, মিজারিজ, তারপর এইটা অমুক, এইটা তমুক, সাইকোলজিক্যাল থ্রিলার, হ্যাঁ, সোশ্যাল। এর মধ্যে একটা সিনেমাকে যদি তুমি মানে 10%ও লোকের হ্যাপেনিং করে তুলতে পারো, সেটা আমার কাছে একটা সাকসেস। এবং হুব্বা শুধু তো পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশে একটা বিপুল টাকার ব্যবসা করেছে। আমেরিকায় চলছে, অস্ট্রেলিয়ায় চলছে, গালফ এরিয়ায় চলছে, তারপর আমাদের ইউরোপে চলেছে, অস্ট্রেলিয়ায় চলেছে। সব মিলিয়ে একটা সিনেমাকে কেন্দ্র করে যদি, বিশেষত বাংলা সিনেমা, অনুরাগ কাশ্যপ অবশ্য কিছুদিন আগে বাংলা সিনেমাকে ঘাটিয়া বলে গেছেন এবং বলে গেছেন যে দোতলা থেকে হিন্দি সিনেমার পতন হচ্ছে, দ্বিতল থেকে পতন, কিন্তু বাংলা সিনেমা পতন হচ্ছে এভারেস্ট থেকে পতন। মানে অনুরাগ কাশ্যপ যেন কত এভারেস্টে বাংলা ছবি দেখেছে। যাই হোক, সেটা না, কিন্তু বাংলা ছবি নিয়ে তো একটা সন্দেহ এবং বাংলা ছবি নিয়ে একটা হাহাকার তো আছে, হায় হায় রব আছে। সেখানে একটা বাংলা ছবি নিয়ে যদি একটা আলোড়ন হয়, এবং এটা আমার স্বীকার করতে কোনো দ্বিধা নেই যে অনুরাগের কথার যদি হিন্দি ছবি না, মানে মারাঠি ছবি বা মালায়ালাম ছবি আমি যদি ধরি, তামিল আমি সরিয়ে রাখলাম, তামিল বা হিন্দি, আঞ্চলিক এই ছবিগুলো বাংলার থেকে এখন অনেক এগিয়ে, এটা কোনো সন্দেহ নেই। সেখানে একটা বাংলা সিনেমা নিয়ে যদি এরকম হয়, সেটা আমার কাছে ভালোই বলতে হবে। এখানে আর একটা বিষয়, মানে কোন ব্রাত্য বসু, কোন জায়গাটা যে একজন ব্রাত্য বসু থিয়েটার নাটক উপহার দিচ্ছেন দর্শকে, আর পরিচালক ব্রাত্য বসু তিনি আমার একটা সিনেমা উপহার দিচ্ছেন পর্দায়। এই মঞ্চ আর পর্দা, এটা এই তফাৎটা তুমি কিভাবে করছো? মানে তুমি নিজেই তো সৃষ্টি করছো দুরকম, এই কম্বিনেশনটা কিন্তু খুব বেশি দেখা যায় না, তুমি লিড করছো এই ট্রেন্ডটাকে। এইটা সত্যি, এটা একটা পৃথিবীতে সবথেকে বড় উদাহরণটা হচ্ছে ইংমার বার্গম্যান, যাকে আমাদের দেশ একটা মূলত ফিল্ম ডিরেক্টর হিসেবে জানলো, কিন্তু আসলে থিয়েটার ডিরেক্টর, নাটক মূলত থিয়েটার, ফিল্মও কিছু করেছেন এবং সেগুলো সারা পৃথিবী খ্যাত হয়েছে। তা আমাদের সঙ্গে তো আর ওইসব মহাপুরুষদের তুলনা চলে না। তুমি যখন একটা উপন্যাস লিখছো আর তুমি ধরো যে ওই রকম একটা, ওই যে ধরো রানী সাহেবা কী করে তৈরি হয়েছিল সেটা তুমি লিখলে, এটা একটা তোমার অভিজ্ঞতা। ওই যে একজন কংগ্রেস নেতার থেকে শোনা, তারপর সেটাকে চেস করা, কর্ণগড়ে যাওয়া এবং তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা, এইটা যখন তুমি করছো, এটার মধ্যে তো একটা তোমার দৌড়ঝাঁপ আছে। আর উপন্যাসটা তুমি হয়তো একটা কাল্পনিক উপন্যাস লিখছো ঘরে বসে, কোনটা আনন্দ তোমার কাছে বেশি? তুমি দেখবে যে তুল্যমূল্য, একদম তুল্যমূল্য। মানে দুটোই কখনো মুহূর্তে মনে হচ্ছে, এটা করে বেশি আনন্দ হচ্ছে, আর কখনো আবার তো ওইটা লিখতে যাচ্ছে, না এটাই আনন্দ বেশি। তাহলে তুমি বলছো দুটোর সমান একটা ঘুরে ঘুরে শুটিং করতে হচ্ছে আমায়। হ্যাঁ, অনেক বেশি। একটা মঞ্চের ব্যাপার নয়, একটা মহড়া কক্ষ নয়, না একটা রিহার্সাল রুম নয়, যে আমরা ছোট ল্যাবরেটরির মধ্যে একটা থিয়েটার বানিয়ে ফেললাম, কিন্তু সেটারও আনন্দ না অপরিসীম। ব্রাত্য বসু ছবিতে হুব্বার পর নতুন কিছু কি ভাবছেন? হ্যাঁ, আমি তো 2-3টে বিষয় নিয়ে আমার মাথায় ঘুরছে, তবে যেহেতু এটা আমি এখনও ফাইনাল করিনি কুণাল, আমি এটা এখনও বলার অবস্থায় আমি আসিনি। আর ব্রাত্যর নাটক তো আমি হলে বসে নিশ্চিতভাবে চেটেপুটে উপভোগ করি, বহু থিয়েটার দেখেছি, কিন্তু আর একটা স্টেজ রিহার্সাল রাত্রির 12টায় শুরু হচ্ছে একাডেমি অফ ফাইন আর্টসের মঞ্চে ব্রাত্যজনের রুদ্ধ সঙ্গীত। তো রাত্রির 12টা থেকে রাত্রির 2টো অবধি স্টেজ রিহার্সাল, ফাইনাল রিহার্সাল, তারপরেই সেই নাটক আত্মপ্রকাশ করবে। তো সেটা দেখারও অভিজ্ঞতা। তো এই তুমি যে ধরনের মানে আজকে নাটকের জগতে, বাংলা নাটকে 1 নম্বর নাম ব্রাত্য বসু, না আরো অনেক, যাই হোক আমি সেই প্রশ্নে আসছি যে 1 নম্বর নাম ব্রাত্য বসু। তাহলে তুমি এই যে গল্পগুলো ধরছো, কখনো রুদ্ধ সঙ্গীত ধরছো,
কখনো তোমার অজস্র পরপর আছে, আমি বোমা, মির্জাফর। পরপর মির্জাফর আসছি, একটু অন্যভাবে সেটাকে অ্যানালাইজ করার একটা চেষ্টা। মির্জাফর ক্যারেক্টারটাকে তুমি একদম মানে চুলচেরা বিশ্লেষণ করেছো, তুমি বিষয়গুলো বাঁচছো কি করে? বিষয়গুলো বাচ্চি কী করে এটা সত্যি বলা খুব মুশকিল। বোমাটা আমার স্ট্রাইক করেছিল যে আমি একটা স্বাধীনতা আন্দোলন নিয়ে থিয়েটার করবো, এটা অনেকদিন মাথায় ঘুরছিল। এবার তার কিছুদিন আগে আমি একটা সিনেমা দেখি, সেটা হচ্ছে কোয়েন্টিন তারান্তিনোর ইনগ্লোরিয়াস বাস্টার্স, ঠিক আছে? এবং সেখানে একটা ইতিহাসকে একটা সম্পূর্ণ অন্যভাবে বলা হয়। মানে বলা হয় যে সেসব দিক গিয়ে হিটলারকে মেরে ফেলছে কতগুলো 5-6 জন ওই রকম বেজম্মা বাউন্ডুলে ভবঘুরে, এবং হিটলারকে গিয়ে তারা একটা থিয়েটার হলে গিয়ে খুন করছে। মানে উনি বলছেন যে আমি যেটা দেখাচ্ছি সেটা ইতিহাস, ওইরকম আসলে ঘটেনি, আসলে এরকম ঘটেছিল। হ্যাঁ, তো আমার মনে হয়েছিল স্বাধীনতা আন্দোলনকে নিয়ে যদি এই ফর্মে আমি একটা থিয়েটার করতে পারি, যে আমি আমাদের দেশে এইরকম এইসব লোকজন ছিল, হেমচন্দ্র কানুনগ, উল্লাসকর দত্ত, বারিন ঘোষ, হ্যাঁ, এইসব লোককে আমরা আলিপুর বোমার মামলা মানে জানতাম যে কেবলমাত্র অরবিন্দ, কিন্তু অরবিন্দকে যদি পেছনে রেখে এই লোকগুলোকে যদি সামনে দিয়ে দেয়, হ্যাঁ, তাহলে কিরকম ব্যাপারটা হয়, এইটা ভেবে আমার বোমা করা। মানে এক এক রকমভাবে এসছে। মির্জাফর আমার মনে হয়েছিল যে সবাই সিরাজকে নিয়ে ব্যস্ত, এবং যেন 1757 পলাশীর যুদ্ধে হারের পর যেন থিয়েটারে তো আর মানে সিরাজের পর কিছু দেখানো হয়নি। হ্যাঁ, হয় আমার হতভাগ্য বাংলা বলে সিরাজ মারা যাচ্ছেন এবং বাংলার ইতিহাস শেষ। তা আমি তারপরে থিয়েটারে অংশটা আমি থিয়েটারে ধরবো এবং সেখানে প্রধান পুরুষ করবো মির্জাফরকে। এইভাবে এক একটা এসছে। হুব্বা আবার ধরো আমি যখন সুপ্রতিমের লেখা পড়তে যাই, মানে সিনেমার সাবজেক্টগুলো যেহেতু আমার অনেক 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 বৈচিত্র্য আমি খুঁজি, কোথায় শ্যুট করে আনন্দ পাবো, আউটডোর আমি শ্যুট করতে পারছি কিনা বেশি। হ্যাঁ, মানে আমার ছবি আমি চেষ্টা করি অন্তত 70% যাতে আউটডোর থাকে, 30% ইনডোর। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে উল্টোটা হয়, কিন্তু আমি এইটা চাই। তো সেখানে এই গল্পটা হন্ট করে। আমি যেমন তোমার বন্দির ডায়েরি পড়ে আমার মনে হয়েছিল যে এটার মধ্যে 2-3টে গল্পে অসম্ভব সিনেমার সম্ভাবনা লুকিয়ে আছে। কেননা তোমার ওখানে কিন্তু তোমার লেখনীর গুণের থেকেও আমার কিছু অ্যাট্রাক্ট করেছিল যেটা বেশি, সেটা হচ্ছে যে ওই ভাস্ট ব্যাপারটা। হ্যাঁ, এই যে এই নানা রকম অনুষঙ্গ, সেগুলো বলতে চাইছি না এখন, কিন্তু ওইগুলো আমার বেশি হন্ট করে। মানে কোনটায় বেশি থ্রিলিং এলিমেন্ট, কোনটায় বেশি মানে এক্সাইটিং এলিমেন্ট, সেগুলো আমাকে একজন ক্রিয়েটার যদি মানে ক্রিয়েটার হিসেবে আমাকে ওগুলো নাড়ায় বেশি। ব্রত, দেবশঙ্করকে কেমন লাগে? হ্যাঁ, দেবশঙ্কর, দেখো দেবশঙ্কর আমার সঙ্গে এতগুলো কাজ করেছেন। দেবশঙ্করকে তো আমি কি বলবো দেবশঙ্করকে নিয়ে, দেবশঙ্কর আমার স্কুলের সিনিয়র, ফলে তাকে আমি এখনও দেবুদা বলি। এখন যাদের সঙ্গে আলাপ হয় আমার, তাদের অনেকেই হয়তো দেবুদার থেকে বয়সে বড়, তাদের আমি নাম ধরে ডাকি। কিন্তু দেবশঙ্কর আমার স্কুলের সিনিয়র, ফলে কম বয়সে নাম ধরে ডাকতাম, দাদা বলে ডাকতাম, সেটা এখনও চলছে। ফলে স্কুলের সিনিয়র সম্পর্কে কথা বলার ক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে দেবশঙ্কর একজন দুর্ধর্ষ অভিনেতা, একজন অসাধারণ মানুষ এবং একজন চমৎকার বন্ধু, যার সঙ্গে বসে অনেক সময় কাটানো যায়, প্রচুর সময় কাটানো যায়, সেই রকম একজন মানুষ। কৌশিক সেন আমার বন্ধু, কৌশিকের সঙ্গে আমার নানা বিষয়ে মতভেদ হয়েছে, বিরোধ হয়েছে, কিন্তু তারপরেও আমি ওকে বন্ধু বলেই স্বীকার করি এবং আমার ধারণা আমি আজীবন করব। নাটকে যারা রয়েছেন, বাংলা নাটকের ইতিহাস তো একটা গর্বের ইতিহাস। সেই চরিত্রগুলোর মধ্যে যদি তোমাকে 3জন চরিত্রকে বেছে নিতে হয়, আমি গিরিশবাবুকে বাইরে রাখছি, আমি মোটামুটি সমকালীনের মধ্যে থাকতে চাই, তুমি কাদের বাঁচবে? দেখো, আমি এখন যাকে নিয়ে উপন্যাস লিখছি তাকে তো আমি রাখবো, হ্যাঁ, শিশির কুমার ভাদুড়ী, হ্যাঁ, তাকে তো আমায় রাখতে হবে। 2 সৌম্য মিত্র। 3 আমি দ্বিধাগ্রস্ত থাকবো কাকে আমি রাখবো, অজিতেশ বন্দ্যোপাধ্যায় না উৎপল দত্ত, এটা নিয়ে আমি খুব নিশ্চিত নই। কখনো কখনো মনে হয় মানে সাফল করি, সেটা শিশিরবাবুকে সরিয়ে রাখি, তাহলে সৌম্য মিত্র, উৎপল এবং অজিতেশ। পরিচালক ব্রাত্য যখন ছবি করছে তখন বাণিজ্যিক যে নায়ক নায়িকারা রয়েছে আমাদের বাংলায়, ব্রাত্য বসু সাধারণভাবে দেখি তার ছবিতে তাদের দেখা যায় না। একেবারে দেখা যায় না তা নয়। আমার প্রথম ছবিতে মিঠুন চক্রবর্তী ছিলেন, যদিও তাদের নায়ক ছিলেন না।
দ্বিতীয় ছবিতে নেই নায়ক, সেই অর্থে নায়িকা আছেন দেবশ্রী রায়, তারপর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ছিলেন, যদিও তিনি সেখানে মানে প্রায় প্রতিনায়ক ছিলেন। হ্যাঁ ঠিকই। তো আমি অ্যাকচুয়ালি আমার থিওরি হচ্ছে যে প্রধানত অভিনেতা নিতে হবে। আর আমার যেহেতু রাস্তাঘাটে শুটিংটা বেশি থাকে, খুব বেশি স্টার হ্যালো নিয়ে ঘুরলে আমি ছবিটা কমপ্লিট করতে পারবো না। ফলে আমি একজন স্টার নেওয়ার পক্ষপাতী, যেটার জন্যে হয়তো সেটা ওটিটিতে বিক্রি হবে বা লোকে হলে আসবে। হ্যাঁ, তো হয়তো তুমি আমি অনেক বেটার অভিনেতা, আমি আর তুমি অভিনয় করলে হয়তো সেটা আরও ভালো হতো, কিন্তু আমাদের জন্য তো লোকে আসবে না, আসবে একজন স্টারকে দেখতে। তো আমি চেষ্টা করি একজন স্টার থাকবে, আর বাকিটা চেষ্টা করি যারা ভালো অভিনেতা তাদের নিয়ে কাজ করতে। তিনি টালিগঞ্জ থেকেও আসতে পারেন, তিনি থিয়েটার থেকেও আসতে পারেন। যেহেতু আমি থিয়েটারটা এতদিন করেছি, আমি মনে করি যে থিয়েটারের মধ্যে একটা লুকোনো আলিবাবার রত্নভাণ্ডার আছে। হ্যাঁ, মানে সেখান থেকে বহু নতুন শিল্পী উঠে এলে তিনিও একটা পারফর্ম করার একটা তো প্ল্যাটফর্ম, নতুন প্ল্যাটফর্মও তো পাচ্ছে। এক্সপোজারটা আমাদের দিতে হবে, সেটা সাধারণত দেওয়া হয় না। কিন্তু আমরা যারা থিয়েটার করি, আমরা যারা জানি যে থিয়েটারে এই ছেলেমেয়েরা ভালো অভিনয় করছে, তাদের কোথাও এক্সপোজার দেওয়াটা দরকার ফিল্মে। এবং টালিগঞ্জের ফলে একটা ভালো অপশান পেয়ে যাচ্ছে, যে নতুন কিছু শিল্পী উঠে আসছে। এত এখন সিরিজের কাজ বাড়ছে, এখন এত ওটিটির কাজ, টেলিভিশনসের কাজ। যদি কিছু থিয়েটারের থেকে ছেলেমেয়েরা ভালো, যদি তারা নিজেদের চমকে দিতে পারে লোককে, তাদের নেওয়া হবে না কেন? হ্যাঁ, তারা তো সিনসিয়ারলি থিয়েটারটা করেছে। অনেকে বলতে পারে যে এইটা করে থিয়েটার করে তারা চলে গেল কোনো নির্দিষ্ট বা প্রযোজকের সঙ্গে মাস মাইনের প্রায় রক্ষিত হয়ে থাকলো, এবং আর থিয়েটারটাই আর করলো না, বা খালি কেবলমাত্র সিনেমায় করলো। এবার সেটা তো তার চয়েস, সে থিয়েটার করবে না পরবর্তী ক্ষেত্রে সিনেমা করবে। কিন্তু আমার মনে হয়েছে যে এদের বারবার এইসব ছেলে মেয়েদের সিনেমার প্রযোজক বা পরিচালকদের কাছে তুলে ধরা উচিত, দর্শকদের কাছে তুলে ধরা উচিত। এবং যাই দর্শকরা বোঝেন, পরিচালক প্রযোজকদের নিয়ে অত ভাবতে রাজি নেই, দর্শকরা যদি বোঝেন যে এই ছেলেমেয়েরা করেন, তখন আপনা থেকে তাদের মধ্যে একটা তাগিদ তৈরি হবে। এবং সেই তাগিদটাকে যদি একজন ঠিক ফিল্মের পরিচালক বা প্রযোজক হয়, ওই তাগিদটাকে ঠিক অনুভব করবে। আচ্ছা, ব্রাত্য বসু মানে এই যে নাটক, উপন্যাস লেখার হাত এত ভালো, এ তো একটা সৃষ্টিশীলতা, উদ্ভাবনী শক্তি, ভাবতে হয় একটা চরিত্র নিয়ে। আর তার মধ্যে যখন, নমস্কার একটু দেখবেন, একটা এলাকাকে নার্স করা, জনগণের পরিষেবা, এই যে তুমি সময়টা কিভাবে বার করছো? সেইটাই আমি প্রথমে করি। মানে আমি প্রথম কথা হচ্ছে যে তুমি আমার এলাকায় যেতে হবে, সমস্ত জনপ্রতিনিধিই বলবেন যে আমি তো আমার এলাকা নার্স করি, কিন্তু তোমাকে আমার এলাকা খোঁজ করতে হবে, লোকের সঙ্গে কথা বলতে হবে। আমার ধারণা 10 জনের মধ্যে 9 জনই বলবেন যে আমি এলাকা প্রভূত নার্স করি। আমি বোধহয় একমাত্র বিরল জনপ্রতিনিধি, অনেকে হয়তো বসেন। আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে প্রায় 3 থেকে 4 ঘন্টা পাবলিক মিট করি প্রতি সপ্তাহে। সেখানে আমার প্রায় 90% কাজ উঠে যায়। এছাড়াও আমার এলাকায় ধরো আমি অনেক কালচারাল ইভেন্ট করি, পলিটিক্যাল ইভেন্টও করি। নালে ঝোলে থেকে শুরু করে নালে ঝোলে, তারপরে ক্লাসিক্যাল মিউজিক কনফারেন্স, সঙ্গীত মেলা, যাত্রা উৎসব, থিয়েটার উৎসব। হ্যাঁ, এবার থেকে একাঙ্ক নাট্য উৎসব শুরু করেছি। আমার ধারণা এলাকা মোটের উপর স্যাটিসফাইড। কিন্তু সবাইকে তুমি জানো, তুমি নিজে কম বেশি সমাজসেবা বা এই ধরনের সামাজিক উদ্যোগের সঙ্গে কম বেশি জড়িত। তুমি 10 জনের মধ্যে 3 জন সবসময় অসুখী থাকবে। তুমি যাই বলো, যাই লেখো, যা থিয়েটার করো, যা সিনেমা করো, তারা খারাপ বলবে, আমাদের মুখটা পছন্দ নয়, বা কোনোভাবে আমি আমার অস্তিত্ব পৃথিবীতে তার অস্তিত্বের ক্ষেত্রে ব্যাঘাত ঘটাচ্ছি। দেখো, যারা প্রশংসা করেন তাদের তো প্রশংসা, যখন কোনো বিরোধিতা বা সমালোচনা বা অন্যায় সমালোচনা আসে, সেটাকে তুমি মানে কিভাবে দেখো, কি ফেস করো? কারণ তোমার এত রকম দিকের কাজ, তোমার প্রতিদ্বন্দ্বী বা শত্রু তো সেই অনুপাতেই সমস্ত স্লটেই একটা করে রয়েছে, জায়গাতেই আছে, থাকবে, স্বাভাবিক, মানুষ মাত্রই থাকবে। তোমার আর সেটা আমি কিছু না করে আমি এমনি দাঁড়িয়ে আছি, ধরো এই আমার দাঁড়িয়ে থাকা অস্তিত্বটাই হয়তো অপছন্দ করছে। তোমার ক্ষেত্রেও একই সত্য, একই জিনিস, যে সে তো পছন্দ হচ্ছে না যে আমি দাঁড়িয়ে আছি কেন, আমি বসে নেই কেন, বা আমি বাড়ি থেকে ঘুমোচ্ছি না কেন। হ্যাঁ, একদম। তো সেখানেও তোমাকে অপছন্দ করার লোক থাকবে, এবং সেটাকে মেনে নিতে হবে, অ্যাকসেপ্ট করে নিতে হবে। এবার তুমি যদি সত্যি এটাকে অ্যাকসেপ্ট করে নিতে পারো, অ্যাকসেপ্ট করা খুব কঠিন কিন্তু। হ্যাঁ, তোমার মনে হবে যে লোকটার আমি উপকার করেছি, যে লোকটা আমার কাছে কিছুদিন আগে কোনো একটা উপকার পেয়েছি, সে আমার বিরোধিতা করছে, সেটাই বিদ্যাসাগরের গল্প বলতে হবে।
বড় অনেক স্ট্রেঞ্জারকে তুমি পাবে, অনেক অজানা অচেনা লোককে তুমি পাবে, যাদের জন্য তুমি হয়তো কিচ্ছু করোনি, তারা হঠাৎ এসে দেখবে বন্ধুর মতো দাঁড়িয়ে গিয়ে তোমার পাশে দাঁড়িয়েছে, উপকার করছে। এগুলো তো জীবনে আমার ধরো তুমিও জীবন দেখেছো, আমিও জীবন দেখেছি, এগুলো বারবার হয়েছে। আমার এলাকায় আমি সেই বিরল জনপ্রতিনিধি, অনেকেই আছেন আমার মতো, কিন্তু আমিও তাদের মতো, যে বিধানসভায় শুধু জেতেনি, লোকসভাতেও নিজের দলকে জিতিয়েছে। লোকসভাতেও তুমি MLA ওখানেও এবং ব্রাত্য বসু যাকে হারিয়েছিলেন 2011 সালে, তিনি কিন্তু সিপিএমের গৌতম দেব এবং ডাকসাইটে নেতা, তাকে হারিয়ে বিধানসভায় প্রথমবার প্রবেশ করেছিলেন ব্রাত্য বসু। ফলে সেই জায়গাটা একটা রাজনৈতিক তাৎপর্যও থাকছে। তো আমি এবার বলবো যে মানে আমি নাটকের প্রসঙ্গ থেকে বেরিয়ে যাওয়ার আগে একবার ছুঁয়ে যাব যে বাংলা নাটকের ভবিষ্যৎটা কী। কারণ আজকের দিনে দাঁড়িয়ে দেখো হলগুলো, একটা আফসোস লাগে ব্রাত্য, এই যে কমার্শিয়াল থিয়েটার পাড়াটা, আমাদের হাতিবাগান পাড়া, জাস্ট কার্যত উঠে গেছে। এটা অনেক আগেই উঠে গেছে, অনেক উঠে গেল। এবং বামফ্রন্ট সরকার সে সময় ছিল, তাকিয়েও দেখে 91 স্টার পুড়ছে, 2002 বা 3 বোধ হয়, না 99 রংমহল পুড়ছে, তার আগে রংমহল, আর বিশ্বরূপা পুড়ছে 99। রঙ্গনাথ ধ্বংসস্তূপ, বিশ্বরূপা নেই, সরকারিনা নেই, ধ্বংসস্তূপ, ওদিকে জায়গা নেই, ওই স্লটটা একটা জাস্ট নেই। গ্রুপ থিয়েটার অনেকটা কমার্শিয়াল চেহারা নিয়ে জায়গাটাকে পূরণ করছে। এদিকে সিনেমা ঢুকে গেছে, ওপাশে ওটিটি চলে এলো, হাতে এতগুলো। লকডাউনের সময় একটা ভালো এক্সপেরিমেন্ট দেখলাম নাটকের, আমি তোমার নাটকও দেখেছি, যে তোমরা প্রায় মোর দ্যান 3 ক্যাম্প শ্যুট করছো, অনলাইন এডিট করে নাটকটাকে ইউটিউবে ছাড়ছো। আমার জিজ্ঞাসা হচ্ছে নাটকের ভবিষ্যৎটা কি? এই যে ওটিটি হ্যান ত্যান, মানে সিনেমাকেই এখন লড়তে হচ্ছে ওটিটির সঙ্গে, তাহলে নাটক কি করবে? থিয়েটারের এইটা নিয়েই কিন্তু আমার এই উপন্যাসটা আমি লিখতে শুরু করেছি। আমার প্রথম উপন্যাস অজামৃত কথা 1872 সালে শুরু হচ্ছে, 1916 সালে শেষ হচ্ছে। দ্বিতীয় উপন্যাস দ্রুতক্রীড়ক, শিশির ভাদুরী প্রফেশনাল থিয়েটারে আসছেন এবং 1919 থেকে তিনি থিয়েটার শুরু করছেন। মানে 1916-এ আমার প্রথম উপন্যাস শেষ হচ্ছে, 1919-এ দ্বিতীয় উপন্যাস শুরু হচ্ছে, আর শেষ হচ্ছে 1931-এ। শিশির ভাদুরীর জন্ম থেকে 1931, এটা হচ্ছে দ্রুতক্রীড়কের সময় কাল। আর এখন লিখছি উদ্ভাসিত মান্দাস, যেটা 1931 থেকে তার মৃত্যু অবধি। এবং আমি এই উপন্যাসের মধ্যে দিয়ে দেখাচ্ছি যে আসলে বাঙালি কি আদৌ থিয়েটার দেখতে চেয়েছিল, না বাঙালি আসলে স্টার দেখতে চেয়েছিল, স্টেজে গিয়ে ভালো অ্যাক্টিং দেখতে চেয়েছিল, না তারকার নানা রকম ভাড়ামি দেখতে চেয়েছিল। আমি মানে থিয়েটার দেখতে চেয়েছিল আসলে খুব কম সংখ্যক লোক। যারা কে অভিনয় করছেন তার থেকেও বড় কথা হচ্ছে কত ভালো অভিনয় করছেন। হ্যাঁ, তুমি যদি সমাজ কেবলমাত্র স্টার ভিত্তিক হয়ে যায় কোনো আর্ট, মাইনরিটি আর্ট, সেটা বাঁচতে পারে না। তার একটা বড় উদাহরণ হচ্ছে প্রফেশনাল বোর্ড। যে মুহূর্তে তুমি তারকাদের বাড়ির হাতের কাছে টেলিভিশনে দেখতে শুরু করলে, তোমার লোকাল ট্রেনগুলো, যে ট্রেনগুলো আগে আসছে উল্টোডাঙ্গা স্টেশনে আসতো, কিছু লোক, অনেক লোক হেঁটে রংমহল বা রঙ্গনা বা বিশ্বরূপায় ঢুকতো, হাফ টাইমে ভেজিটেবিল চপ খেত এবং বাড়ি ফিরতে ফিরতে বলতো, না আজকে সৌমিত্রবাবু কিন্তু দারুণ করেছে, বা ভানুবাবু আজকে তেমন হাঁটাতে পারেননি। সিরিয়াল কেড়ে নিয়ে গেল সেগুলো, হ্যাঁ, টেলিভিশন সিরিয়াল সেগুলোকে তুলে নিয়ে, কারণ সে ঘুরিয়ে দিচ্ছে, রিমোট ঘুরিয়ে দিচ্ছে। ভানুবাবুকে এখন দেখবো না, অনুপবাবুকে দেখবো না, অনুপবাবুকে এখন দেখবো না, রবিবাবুকে দেখবো, সৌমিত্র চট্টোপাধ্যায় দেখবো না, উত্তম কুমারকে দেখবো। ফেদেরিকো ফেলিনি, ইতালির একজন ফিল্ম ডিরেক্টর, প্রখ্যাত ফিল্ম ডিরেক্টর, পৃথিবীর অন্যতম সেরা, তিনি বলেছিলেন যে বাড়িতে বসে থাকা এই যে দর্শক, রিমোট সার্ভ করা একজন দর্শক, একজন অ্যাক্টরকে ফাস্ট ফরওয়ার্ড করা এবং রিওয়াইন্ড করা দর্শক, সে হচ্ছে একটা ক্ষুদে একনায়ক, ক্ষুদে টাইরান্ট, তার মধ্যে আর কোনো শিল্পবোধ নেই। সে আসলে যেটা আছে, আমি এটা ভালো লাগছে আমি দেখবো, ভালো লাগছে না দেখবো না। এবং ফেলিনি বলছেন এইভাবে, হয়তো সেই লোকটা বলছে বুনুয়েল বাজে, আমি দেখবো না, ওকে সরিয়ে দাও, গোদার খারাপ, ওকে নাকচ করো। এই যে একটা ক্ষুদে টাইরেন্টদের, অজস্র ক্ষুদে টাইরেন্টদের জন্ম হলো, এর ফলে কিন্তু আর্ট মার্ভ খেলো। ফলে থিয়েটার, তুমি যদি বলো ভবিষ্যৎ কি, আমি ভালো কিছু বলতে পারছি না। তার মধ্যে থেকে কোনো একজন ব্যক্তির কৃতি রাষ্ট্র একটা জোড়াতালি দিয়ে দাঁড় করাতে পারে। তুমি ধরো একজন অভিনেতা হবে ভাবলে রাষ্ট্রপতি বলে আমি 6 ঘন্টা অনুশীলন করব,
সন্ধ্যেবেলা স্টেজ করবো, আমার গোটা দিনটার জন্য আমার একটা ভর্তুকি চাই। রাষ্ট্র বললো আমি আপনাকে মাসে মাসে 15,000 টাকা 20,000 টাকা দিয়ে দেবো। তার মানে তুমি ভালো একটা হবেই? না, তার কোনো মানে নেই। না না, হ্যাঁ, সেটা ওই অভিনেতার পার্সোনাল স্কিলের উপর নির্ভর করছে যে ভালো অভিনেতা হবে কি হবে না। 6 ঘন্টা ডন বৈঠক করেছে এবং যোগব্যায়াম করেছে, স্টেজে গিয়ে খুব খারাপ অভিনয় করেছে, আমি তোমায় মুড়ি মুড়কি দেখাতে পারি, অজস্র দেখাতে পারি। সকাল থেকে ওয়ার্কশপ চলছে দলের ঘরে, কিন্তু গড় অভিনয় স্টেজে গিয়ে দেখবে ভয়াবহ। ফলে কোন রসায়নে, কোন ম্যাজিকে একটা ভালো থিয়েটার হয়ে যাবে, সেটা আসলে একটা ব্যক্তির ইম্প্রোভাইজেশন, একটা ব্যক্তির মেধা, একটা ব্যক্তির মানে শিল্পের প্রতি অনেস্ট থাকার ক্ষমতা এবং নিজেকে একজন সর্বাত্মক অর্থে, মানে এই যে সমাজ পড়েছে প্রায় গেরিলা যোদ্ধার মতো তোমার আর্টিস্ট সত্তাকে বাঁচিয়ে রাখতে হবে। সেই সব কিছু যদি কালমিনেশন ঘটে, একটা ভালো থিয়েটার হতে পারে। সেটা খুব কঠিন ব্যাপার বলে, ব্যতিক্রম। হ্যাঁ, ব্যতিক্রম হবে সেটা খুব মানে নিয়মিত ব্যাপার হবে না। আমি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে যাব, এবং আমি আবার বলে নিচ্ছি ব্রাত্য, আমি কিন্তু এখন কনসাল্টিং এডিটর সংবাদ প্রতিদিন, ফলে আমি অন্য কোনো পরিচয় নয়। তোমার রাজনৈতিক সহকর্মী নও না, এই প্রশ্নকর্তা সেই সত্তাটাকে সরিয়ে রেখে সেই প্রশ্ন। বিষয়টা হচ্ছে যে শিক্ষা জগতে কিছু বিতর্ক চলছে, আমি সেই বিতর্কের পার্টে পরে আসবো। প্রাক্তন শিক্ষামন্ত্রী কারাবন্দী, আমি সে পার্টেও পরে আসবো, কারণ আমি কনসাল্টিং এডিটর হিসেবে প্রশ্ন করছি সংবাদ প্রতিদিন, আমি আসবো সে পার্টে। কিন্তু এই বিতর্কের মধ্যে তুমি 2011 থেকে শিক্ষামন্ত্রী ছিলে, মাঝখানে কিছুদিন ছিলে না, আবার শিক্ষামন্ত্রী, মাথার উপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নানা বিতর্কের মধ্যে শিক্ষা দফতর বেশ কিছু ইতিবাচক কাজ করেছে। বাম জমানায় যেসব জায়গাগুলো উপেক্ষিত ছিল, যেখানে শিক্ষকরা বেতন পেতেন না ঠিক সময়, পেনশন পেতেন না ঠিক সময়, বাম জমানায় যে হাহাকারগুলো ছিল, এবং সেখানেও কিন্তু আমরা নানা অভিযোগ ইত্যাদি দেখেছি। কিন্তু বেশ কিছু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পদ্ধতিগত কিছু চেঞ্জ এই সরকার আনার চেষ্টা করেছে, যেটা বিতর্কের জন্য ঢাকা পড়ে যাচ্ছে। ওইটা একটু শুনতে চাইবো, যে মানে যেটা লোককে দেখানো হচ্ছে না সেই পার্টটা কি। ধরো এই মুহূর্তে কুণাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, কোথাও টু শব্দ নেই, এবং প্রায় 4 লাখ পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, 8 লাখের বেশি। কিউআর কোড বলে একটা নতুন জিনিস আমরা কথা বলে পর্ষদ চালু করলো, এবং প্রশ্ন ফাঁস নিয়ে গত কয়েক বছর ধরে যে তোলপাড় চলছিল, আসলে কিছুই না। একটি ছেলে বা মেয়ে সে ওই ভেতরে ঢুকে, বা কোনো একজন শিক্ষক, হ্যাঁ, আমাদের সরকারের কোট আনকোট শুভানুধ্যায়ী শিক্ষক, সে ওই প্রশ্নটা হয়তো মোবাইলে তুলে বাইরে পাঠিয়ে দিল 1 ঘন্টার মধ্যে একটা পাতা, তারপর নেমে পড়লো, ভাইরাল হয়ে গেছে। তো এইটা তো এখন করা বন্ধ হয়ে গেল। এটা তো একদম, এটা যেটা তোমরা করেছো, এটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে, পরীক্ষা নিয়ে ছেলে খেলা করাটা কিন্তু একদম বন্ধ হয়ে যাচ্ছে। তো আশা করছি গন্ডগোল হবে না। এখন কোথায় কি আবার সাবোতাজ করার জন্য বসে আছে তো আমি জানি না। তো এইগুলো নিয়ে কথা হয় না। তুমি ঠিকই বলেছো যে এত রকম কাজ, ভালো ভালো কাজ হচ্ছে, নিয়োগও হবে। আমি তোমাকে বলছি যে প্রাইমারি নিয়োগ কিন্তু হয়ে গেল। ছাত্র সংসদে ভোট হচ্ছে না, ছাত্র সংসদে ভোট হবে, ঠিক সময় মতো হবে। ছাত্র সংসদে ভোটে কোভিডের থেকেও কোভিড একটা বড়দিন ফ্যাক্টর ছিল। তারপর একটা যে রাজনৈতিক হিংসা বা মারামারি, সেটা কিভাবে কমানো যায়। আমরা লিঙ্গ, মানে আমি যখন প্রথম দফায় শিক্ষামন্ত্রী ছিলাম, তখন মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমি দিদির সঙ্গে আলোচনা করেছিলাম যে লিঙ্গ কমিশনের যদি সুপারিশগুলো মানা যায়। সেখানে তার পক্ষে বিপক্ষে তখন নানা রকম যুক্তি ছিল, অনলাইন অফলাইন ইত্যাদি নানা রকম যুক্তি হয়েছিল। সেগুলোর মধ্যে আমি ঢুকছি না। কিন্তু আমাদের কাছে যে আমি কালকে ইউনিয়ন করবো, আমি গণতন্ত্রের প্রতিষ্ঠা দিতে গিয়ে যদি 20টা ছাত্রের প্রাণ চলে যায়, তখন তো সঙ্গে সঙ্গে বলবে যে সরকার কি করছে, পুলিশ কি করছে, প্রশাসন কি করছে। ফলে আমাকে সব পুরোটা বুঝে শুনে আমাদের করতে হবে। অনলাইন ভর্তিও হবে এবছরই হবে, উচ্চ মাধ্যমিক এবছর থেকে শুরু হবে। তাহলে তো এটা তো কিন্তু প্রতিদিন .in-এর দর্শকদের জন্য যে অনলাইন ভর্তি, অর্থাৎ ভর্তি নিয়ে যে নানা ধরনের অভিযোগ ছিল, সেটা সরলীকরণ হয়ে যাচ্ছে, পদ্ধতিটা একদম স্বচ্ছ। মুখ্যমন্ত্রী আমাদের অনুমতি দিয়ে দিয়েছেন। হ্যাঁ,
আমরা এগিয়ে যেতে বলেছেন, আমরা কাজটা করব। তাই এই প্রসঙ্গে আমি একটা কথাই বলতে চাই, সেদিন আমাকে এক সাংবাদিক বৈঠকেও, হ্যাঁ আমার ধারণা তুমিও ছিলে, আমায় জিজ্ঞেস করলো যে অমুক বিকাশ ভবন ওরা বিরোধীরা ঘেরাও নাকি মুখ্যমন্ত্রী বাড়ি নাকি এটা বললো, বিকাশ ভবন ঘেরাও করবো আমরা এরকম, বিরোধীরা বলেছেন, আপনার প্রতিক্রিয়া কী? আমি বললাম ওরা একা কেন আসছেন, বিরোধীরা কেন আসছেন? একটা বড় অংশের মিডিয়া নিয়ে আসুন, সিবিআই নিয়ে আসুন, ইডি নিয়ে আসুন, কেন্দ্রীয় সরকার নিয়ে আসুন, আয়কর দপ্তর নিয়ে আসুন, হ্যাঁ মানে যা একটা ছোট সরকার, রাজ্যের পশ্চিমবঙ্গ সরকার, তার উপর যাবতীয় রাগ, যাবতীয় ক্রোধ, হ্যাঁ সেটা সমস্ত মিলে ঝাঁপিয়ে পড়েছে। ফলে সেটা কখনো নিয়োগ হলে নিয়োগ, সেটা কখনো সন্দেশখালি হলে সন্দেশখালি, সেটা কখনো অনলাইন অফলাইন হলে অফলাইন, অর্থাৎ সরকারকে কোনো না কোনোভাবে ছোট করো। এই যে একটা বিরোধীরা যে ট্রেন্ডটা এখানে সেট করছে, যদি কেউ গিয়ে এখন, আমি বলছি মমতা ব্যানার্জি বলেই এইরকমভাবে এখনও মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটা জায়গায় অ্যাড্রেস করছেন। সিপিএম হলে তো শুনতো না, সিপিএম এর সময় তো কে শুনতো? বানতলা কে শুনেছে? কেউ শোনেনি। ছোটাঙ্গারিয়া কে শুনেছে? এই কেশপুর কে শুনেছে? কেউ শোনেনি। কেউ শোনেনি। সাঁইবাড়ি কে শুনেছে? বিজন সেতু কেউ শোনেনি। এবং যারা এফআইআর নেমড তারাই পরবর্তীকালে মন্ত্রী, তারা কেউ গ্রেফতার হননি। সেই কথাগুলো আজকের লোককে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এবং নিয়োগের ক্ষেত্রেও একের পর এক প্যানেলের এগেনস্টে মামলা হয়েছে, সিপিএম করলেই চাকরি অনিয়ম করে, সেগুলো হচ্ছে। কিন্তু ব্রাত্য এখানে আমি না, তার মানে আমি একটা কথা, কি তুমি রাজনৈতিক লোকের থেকে তোমার প্রত্যাশা বেশি। আবার রাজনৈতিক লোক মানেই সে হচ্ছে চোর, দুর্বৃত্ত, করাপ্ট, খারাপ লোক, এনিমি অফ দ্য পিপল, গণশত্রু। তুমি যার থেকে প্রত্যাশা করবে তাকেই সবাই মিলে আলকাতরায় চোপাবে। বিরোধীরা এবার কি হয়, একজন ডাক্তারও আরেকটা ডাক্তারকে পছন্দ করে, একটা অভিনেতা আরেকটা অভিনেতাকে, একটা স্টার অভিনেতা একটা স্টার অভিনেতাকে পছন্দ করে না, একজন সাংবাদিকের সঙ্গে একটা সাংবাদিকের প্রফেশনাল রাইভালরি আছে, কিন্তু কোনো একজন সাংবাদিক আরেকজন সাংবাদিক সম্পর্কে প্রকাশ্যে খারাপ কথা লিখবে না। বিজেপি যে ট্রেন্ডটা সেট করলো এখানে, যে সেটা হচ্ছে রাজনৈতিক লোক মানেই চোর, দুর্বৃত্ত এবং খারাপ, অতএব জেলে পড়ো। তো মহাকালের ঘণ্টা তো বড় নির্মম, বড় নিষ্ঠুর। তুমি যে চেয়ারে বসে আছো, সেই চেয়ারে তোমার প্রাক্তন দুর্নীতির অভিযোগে কারাবন্দী, এটা তোমার ফিলিংটা আমি শুধু জানতে চাই। আমার ভালো লাগে না, এবং আমি যেহেতু ব্যাপারটা এখনো বিচারাধীন, আমি খুব মন্তব্য করব না এটা নিয়ে। শুধু আমি চাইবো যে আমার সঙ্গে যারা রাজনীতি আমাদের দলের লোকেরা করেন, তারা দোষী প্রমাণিত হলে আলাদা কথা, এই নির্দোষণ তাহলে বাইরেই থাকুন, এটা আমি চাইবো। একটা প্রবলেম হচ্ছে ব্রাত্য, বিভিন্ন জায়গায় এখনও বেশ কিছু গ্রুপ তারা কর্মপ্রার্থী ধর্ণা দিচ্ছেন, কিছু জট খুলছে না। আবার কিছু ক্ষেত্রে সেটা শিক্ষামন্ত্রী হিসেবে তোমাকেও থ্যাঙ্কস দেয়, তারাও থ্যাঙ্কস দেন যে তুমি উদ্যোগ নিয়েছো। ধন্যবাদ, তুমি সেখানে ওদের নিয়ে এসছো আমার কাছে, ওদের বক্তব্যটা যাতে সরকারের কাছে পৌঁছায় প্রপারলি। এই যে বিভিন্ন ভাগগুলো রয়েছে, ধরো 2009-এর সেই 15 বছর বাম জমানার প্যানেলের ডিসপিউট হয়ে সেই সংখ্যাটা নিয়োগ কমপ্লিট হয়েছে। তাদের আন্দোলনকারীদের আরও কিছু বক্তব্য আছে, সেটা নিয়ে ডিপিএসসি চেয়ারম্যানের সঙ্গে কথা চলছে। এসএলএসটি যারা আন্দোলন করছেন, একদিকে কোর্টের জট, আর একদিকে প্রশাসনের একটা করণীয়, বা তোমার সঙ্গে কোর্টের জটটা আমাদের বেশ কয়েক দফা বৈঠক হয়েছে ওদের সঙ্গে, এবং আমি এখনো আশাবাদী যে মমতা বন্দ্যোপাধ্যায় ওদের চাকরি দেবেন। ওরা আন্দোলন করতে পারেন, আমাদের গালমন্দ করতে পারেন বা বিরোধিতা করতে পারেন, কিন্তু ওদের চাকরি দেবেন। মানে কাদের? যারা ন্যায্য চাকরি প্রার্থী। আন্দোলন করলেই কিন্তু চাকরি পাওয়ার কোনো অধিকার জন্মায় না, কিন্তু না, যে যার মেধা আছে, যে ভালো ঠিকঠাক পরীক্ষা দিয়েছে, ঠিকঠাক নম্বর পেয়েছে, এবং যার মানে প্যানেল যার ট্যাম্পার্ড হয়েছিল এবং যে যোগ্য, সে অবশ্যই তাকে আমরা চাকরি দেওয়ার মহামান্য আদালতের অনুমোদন ক্রমে আমরা দেব, এবং আমরা প্রাইমারিতে দিতে পেরেছি। আমরা খুব শিগগিরই হেডমাস্টার রিক্রুটমেন্টে যাবো বলে আশা করছি, এবং এসএলএসটির ক্ষেত্রে ওই জট ছাড়বে বলে আমি গভীরভাবে বিশ্বাস করি। এবং এসএলএসটির শারীর শিক্ষা কর্মশিক্ষা ছিল, সেই জটটা তো প্রায় কেটে গেছিল, তখন আবার মামলা করে একটা স্টে করে দেয়। এই মামলাগুলো করা হচ্ছে কেন আমায় বলো এটা? হ্যাঁ, মানে সেই বিষয়টা যে যে প্যানেলটায় কোনো দুর্নীতি নেই, যে প্যানেলটা জাস্ট চাকরিটা জয়েন করতে যাবে, সেই সময় একটা মামলা। মানে এই আইনি ঝামেলাগুলো যারা জট পাকাতে চাইছেন, সেটা তোমার ডিপার্টমেন্ট, তুমি কিভাবে দেখছো এটা ব্যবস্থা নিচ্ছ? এটাকে আমরা মন্ত্রীর চেয়ার থেকে আমরা এইটুকু বলতে পারি, তুমি যেহেতু মন্ত্রীকে জিজ্ঞেস করছো, মন্ত্রীর চেয়ারকে জিজ্ঞেস করছো, আমি বলতে পারি এগুলোকে
মানে মানে জীবনযাপনের অঙ্গ, মানে এটাকে ধরে নিয়েছি যে এই জীবনের ওঠাপড়া যেন গায়ে না লাগে। হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে আমাদের নিজস্ব বরলিন আমাদের আবিষ্কার করতে হচ্ছে, এবং যার মামলা করার ইচ্ছে হচ্ছে আমি তো তার আটকাতে পারবো না। যিনি চাইছেন যে পশ্চিমবঙ্গ তৃণমূল মামাটি মানুষের সরকার যেন কিছুতেই নিয়োগ না দিতে পারে এবং এটাকে আমি রাজনৈতিকভাবে এনক্যাশ করব, তো তাকে নমস্কার। তিনি কেবলমাত্র তার বাড়ির ছেলেদের কথা ভাবছেন, এতগুলো ছেলে মেয়ের কথা ভাবছেন না। আমরা আমাদের কাজ চাকরি দেওয়া, ঠিকভাবে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরি দেওয়া। এখন যেহেতু ব্যাপারটা অনেকটা আইনি জট পাকিয়ে গেছে, আবার অনেক আইনি জট খুলেও এসছে, তো আশা করছি শিগগিরই হবে। কবে হবে এই মুহূর্তে তুমি আমি জিজ্ঞেস করতে পারো, আমি বলতে পারবো না, কিন্তু হবে। আমি এইটুকু শুধু জানিয়ে রাখতে পারি, যেহেতু এটা টেলিকাস্টের পর সবাই দেখবেন, যে মাননীয় শিক্ষামন্ত্রী এইভাবে কোনো কিছু কমিট করা সম্ভব নয়, কিন্তু এই প্রসেসটা চালু আছে। মানে রোজই কারুর না কারুর সঙ্গে বৈঠক, কীভাবে জট খোলা যায় সেটা আমাদের আইনি মানে লার্নার এজির সঙ্গে আমার বলা উচিত না, কিন্তু গত সপ্তাহে আমাদের কথা হয়েছে এবং কথা আগামী দিনে খুব শিগগিরই হতে যাচ্ছে। আমি শেষ প্রসঙ্গে ঢুকছি, তোমার দলের নবীন প্রবীণ বিতর্ক আছে, তুমি কার দিকে? আমি তো আগেও বলেছি, আমি হচ্ছে যে জন আছে মাঝখানে, আমি না নবীন আমি না প্রবীণ। হ্যাঁ, ঘরেও নেই পারেও নেই, যে জন আছে মাঝখানে কেউ জিজ্ঞেস করো না। আমার দলে কোনো বিতর্ক নেই, তুমিও খুব ভালো করে জানো কুণাল। তুমি কোনো নির্দিষ্ট দিকে তুমি বলতে পারবে আমি এইদিকে? আমি তো কনসাল্টিং এডিটর এখন। হ্যাঁ, তুমি আর আমি এই মুহূর্তে ফিল্ম ডিরেক্টর। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই কাছ থেকে দেখলে এত একটু দর্শকদের একটু মমতা বন্দ্যোপাধ্যায়, মানে তুমি দলের তুমি কিন্তু যখন এসছো এই মুভমেন্টটায়, তখন তুমি একেবারে বুদ্ধিজীবী, একজন সচেতন বুদ্ধিজীবী। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন চলছে, তৃণমূল ক্ষমতায় আসতে পারবে কি পারবে না তার কোনো ঠিক নেই। তুমি সেই সময় আন্দোলনে এসছো, সেই সময় মমতার দিকে দেখেছো। পরবর্তীকালে মমতাদি মুখ্যমন্ত্রী, অভিষেক এত দ্রুত গ্রুম করছে, এই জার্নিটা, এইটা একটু তোমার চোখ থেকে শুনতে চাই আমি। হ্যাঁ, মমতাদিকে যখন প্রথম দেখেছি তখন 2006-07 সাল, তার আগে চিনতাম তো বটে, কে চিনতো না ওনাকে। 6-7 সাল থেকে খুব ঘনিষ্ঠভাবে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন থেকে ওনার সঙ্গে আমার পরিচয় হয়। তারপর 7 সালের পর থেকে 8 সালে বিশেষত 21শে জুলাই আমি মানে যে মুহূর্তে আমি মঞ্চে উঠলাম, সেই মুহূর্তে আমার রাজনীতিকরণ সম্পূর্ণ হয় আর কি। তো এত বছর হয়ে গেল ওনাকে দেখছি, উনি একজন ফেনোমেনন মমতাদি। আমি তোমাকে এটুকু বলতে পারি যে মমতাদির মতো লোক আমি খুব কম দেখেছি, যে কখনো মনে হবে। এবং গ্রেট মানুষদের যেগুলো থাকে, তোমার অনেক সময় মনে হবে নানা রকম বিরোধাভাস আছে। কখনো মনে হবে ইম্পালসিভ, কখনো মনে হবে মুডি, কখনো মনে হবে হৃদয়বান, কখনো মনে হবে রাগী, এবং সবকটাই উনি। কিন্তু সবার ঊর্ধ্বে ওনার এমন একটা উইজডম আছে, এটা মানবিকতা বলতে পারো। মানবিকতা দিয়ে যদি তুমি ওনাকে শুধুমাত্র মানবিকতার অ্যাঙ্গেলে যদি বিচার করো, আমি এই রকম লোক এবং চাত্বিক সবার ভেতর বুঝতে পারা লোক, এত সেন্সিটিভ লোক, কে কি উল্টো দিকে ভাবছেন উনি নিমেষে বুঝতে পারেন। হ্যাঁ, এইটা সাংঘাতিক ব্যাপার। ফলে আমি খুব এখনও ওনার সামনে আমি খুব সাবধান এবং সংযত এবং প্রায় চুপচাপ থাকি। আর অভিষেককে সত্যি তুমি যেটা বললে, ওর গ্রুমিং এবং ওর ম্যাচিওরিটি এবং ওর এই আশ্চর্য বিবর্তন, এভলিউশন, এইটা দেখে আমি মানে চমকিত। ও মানে ভারতবর্ষে বোধহয় এই নতুন জেনারেশনের একমাত্র বা অন্যতম, মানে খুবই সামান্য, খুবই অল্প কিছু নেতা আছেন যারা 3টে ভাষায় সমান দক্ষতার সঙ্গে বলতে পারে ওদের জেনারেশনে। হ্যাঁ, তো এবং ওর যে ম্যাচিওরিটি, ওর যে চিন্তা, ওর যে কনভিকশন, একই সঙ্গে মানে নেত্রীর মতো একটা অদ্ভুত জেদ। হ্যাঁ, জেদ, মারাত্মক জেদি, কিন্তু তুমি জানো। হ্যাঁ, তো সেগুলো খুবই শাবাশি দেওয়ার মতো। তো আমার মনে হয় যে আমাদের দলের যেটা দরকার ছিল, যে হৃদয়ের সঙ্গে বুদ্ধি, মমতাদির প্রজ্ঞার সঙ্গে নতুন যৌবন, এর একটা মেলবন্ধন আমাদের নেতৃত্বে দরকার ছিল, এবং সেটা আমাদের দলে খুব সাকসেসফুলি হচ্ছে। এবং আমার দলের বাকি কলিগরাও, আমি আমার প্রত্যেক দলেই কিছু, আমি ওই আমাদের সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথাটা আমি খুব মানি, যে কোনো দলেই তার শত্রু থাকে, নিজের দলের শত্রু বেশি। তো কিন্তু আবার আমি আমার দলে যারা এত, আমি অনেক রাজনীতিবিদ দেখলাম তো কাছ থেকে, এমন সব মানে দারুণ দারুণ লোক দেখেছি
যেটা আমি আমার দলকে নিয়ে খুব গর্বিত, আমি এটুকু বলতে পারি যে আমার এই দলটা করতে এখনও ভালো লাগে এবং আমি রাজনীতি এখন করছি। আমি তৃণমূল কংগ্রেসকে আমি খুব বিশ্বাস করি অন্তর থেকে। আমার এই দলটা করার আমি একটা কজ খুঁজে পাই যে কাজে কোন মানুষের পক্ষে থাকবো, পলিটিক্সটা কোন মানুষের সঙ্গে যাবে। এইগুলো এই ধর্ণা থেকে শুরু করে যদি তুমি দেখো প্রত্যেকটা ইস্যুস, হ্যাঁ, সেজের বিরোধিতা করা, জমি অধিগ্রহণ নীতির, অপরিকল্পিত জমি গ্রহণ নীতির বিরোধিতা করা, তো এখন অবধি আমার মনে হয় যে তৃণমূল কংগ্রেসের কথা এবং কাজে এখন অবধি 15 বছর সরকার হতে চললো। বাম আমলে মানে ট্রিগার হ্যাপি পুলিশ একটা যে কোনো সময় মানে মানুষের উপর গুলি চলেছে, এটা খুব নৈমিত্তিক ঘটনা ছিল। তুমি এখানে আমরাও কিন্তু বড় বড় ঘটনা আমাদের সরকারকে ফেস করতে হয়েছে, এই আপ টু সন্দেশখালী, মানুষের উপর কিন্তু গুলি চলেনি না। হ্যাঁ, মানুষ প্রতিবাদ করেছেন, বিদ্রোহ করেছেন, সরকার নিয়ে নানান অভিযোগ জানিয়েছেন, জানাতেই পারে। গণতন্ত্রে কখনো কেউ নিরঙ্কুশ হতে পারে না, কেউ অনেক প্ররোচনা সত্ত্বেও হ্যাঁ পুলিশ এবারও এখনো পর্যন্ত হ্যাঁ। তো এইটা আমি এই সরকারের সঙ্গে যে আছি এটা ভাবলে আমার নিয়ে খুব ভালো লাগে, গর্ব হয়। তো কনসাল্টিং এডিটরের শেষ প্রশ্ন, দমদম লোকসভা কেন্দ্র, সাংসদ সৌগত রায় অত্যন্ত দক্ষ, যোগ্য এবং লোকসভার অন্যতম সেরা বক্তা। কনসাল্টিং এডিটর সাংবাদিক হিসেবে দল থেকে কিছু নয়, নানা রকম কানাঘুষো আসছে দমদম থেকে, সমস্ত গুজব মিথ্যা, যে সৌগত রায় অত্যন্ত দক্ষ, যোগ্য, কিন্তু একটু বয়স হয়ে গেছে বলে দমদমের মানুষ ব্রাত্য বসুকে সংসদে চাইছে না। খুব ভুল হবে। মানে এটা প্রথম আমাকে যদি গোপন ব্যালটও হয়, কাকে চাইছেন, সৌগত রায় না এক্সের জায়গায় যদি ব্রাত্য বসুও থাকে, আমি ভোটটা সৌগত রায়ের পক্ষে দেবো। আমি এখানকার একজন ভোটার এবং নাগরিক হিসেবে। সৌগত কিন্তু খাটে, মানে তুমি কল্পনা করতে পারবে না। আমরা ভাবতে গেলে আমার মানে হৃৎপিণ্ড আটকে আছে। যেভাবে উনি ঘোরে ওই সকাল থেকে রাত অবধি যে কোনো কর্মসূচি, ছুঁই লোকটা, তার যা এনার্জি এবং তার যা দৌড়, তার যে পৌঁছে যাওয়া। কোথায় যাচ্ছেন সৌগতদা? এই যাব সকাল 8টায় 8:30 হয়তো আমাকে একটা কোনো অনুষ্ঠান শেষ করে বললে একটু পানি হাঁটিয়ে যাবো। ওখানে কোথায় যাবেন? অমুকের পইতে আছে। আচ্ছা, তারপর দুপুরবেলা কোথায় যাচ্ছেন সৌগতদা? একটু কামারহাটি যাবো। কামারহাটি কেন যাবেন? আরে ওই যে অমুক ছেলেটাকে দেখেছো পিন্টু, ওর সেজ বোনের মেজোশালার বিয়ে, ওইটা আমাকে যেতে হবে। বুঝলি? হ্যাঁ। সন্ধ্যাবেলা কোথায় যাচ্ছেন সৌগত? না, সব হয়ে গেল, একটু ওই রাজারহাট গোপালপুরে একটা গান বাজনার অনুষ্ঠান আছে, ওটা একটু শুনবো, তারপর একটা রক্তদানও আছে পাশে, ওটাও সারবো, সেটা একটু হয়তো টলি ক্লাবে যাবো। হ্যাঁ, আমি কোটায় 10টার সময় টলি ক্লাবে যাবেন? হ্যাঁ, আবার কাল সকালে 7টায় বেরোনো আছে। এইটা দিনের পর দিন, রাতের পর রাত এই লোকটাকে আমি চোখের সামনে লোকসভাতেও যেরকম মানে বক্তা হিসেবে যেভাবে একটা জ্ঞানী সৌগত রায়, সেটা তোমার এমপি হিসেবেও আমি সৌগত রায়কে চাই। এবার পার্টির ব্যাপার, পার্টির সিদ্ধান্ত নেবে। তো আজ এই পর্যন্ত রইল। আমাদের সঙ্গে ছিলেন নাট্যকার, পরিচালক, অভিনেতা, শিক্ষামন্ত্রী, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী এবং আমার বন্ধু ব্রাত্য বসু। বিভিন্ন বিষয় নিয়ে আমরা ব্রাত্যর সঙ্গে কথা বললাম। ব্রাত্যর কাজ খুব সুন্দরভাবে চলতে থাকুক, নাটক দৌড়তে থাকুক, সিনেমা ছুটতে থাকুক এবং রাজনীতির ময়দানে ব্রাত্য বসু আরও সুন্দর, দ্রুত গতিতে আরও বেশি মানুষের কাছে পৌঁছতে থাকুন। ভালো থাকবেন, সঙ্গে রাখুন, দেখতে থাকুন প্রতিদিন .in। নমস্কার।